কমছে বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক অস্থিতিশীলতায় কারণ বলছে বিডা। সুদিন ফিরতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 বছর। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। আস্থার দোলাচলে বছর পার করছে দেশের শেয়ার বাজার। আসেনি নতুন কোম্পানি, বন্ধ 5 ব্যাংকের লেনদেন। বাস্তবায়ন হয়নি 15টি কোম্পানি তালিকাভুক্তির সরকারের নির্দেশ। রাজস্ব আদায় হিমশিম খাচ্ছে চট্টগ্রাম কাস্টমস। 5 মাসে আহরণ 31,600 কোটি টাকা। 9% প্রবৃদ্ধি হলেও পিছিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে। সার্ভার জটিলতা দূর করার তাগিদ। টিএসপি সারের তীব্র সংকট নাটোরের নলডাঙ্গায়। সরবরাহ কমের অভিযোগ ডিলার চাষিদের। শঙ্কার কারণ নেই বলছে কৃষি বিভাগ। ডিএপি ব্যবহারের পরামর্শ। এবং ভারতে চাল মজুদের রেকর্ড। বিশ্ববাজারে কমছে দাম। কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে উদ্বেগ বাড়ায় ফের ঊর্ধ্বমুখী গমের দাম। চাহিদার বিপরীতে যোগান সংকটে ভুট্টা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সোমের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। শুরুতেই তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর। 1.5 যুগ পর কাল দেশে ফিরছেন তারেক রহমান। স্মরণকালের সর্ববৃহৎ সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। রাজধানীর 300 ফিটে নেমেছে নেতাকর্মীদের ঢল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। 17 বছরের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে এবং নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় যে তারেক রহমানের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তার কর্মীরা। এবং বিএনপির কর্মীরা আগামীকালকে তারেক রহমান আসলেও এখনও যারা এসে উপস্থিত হয়েছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছে গেছেন এবং এখনও পথে আছেন হাজার হাজার নেতাকর্মীরা। এবং আজকে বিকেল নাগাদ একটি ঢল নামবে সেরকম কিন্তু সবাই বলছেন। এবং পথে পথেও আমি আসার সময় দেখতে পেয়েছি ব্যানার ফেস্টুন নিয়ে তারা রাস্তার দুধারে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই গণসংবর্ধনার সভাস্থলে এসে উপস্থিত হচ্ছেন। এবং যতই সময় গড়াচ্ছে ততই এই সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা আগামীকালকে পুরো লোকে লোকারণ্য হয়ে যাবে এমন প্রত্যাশা করা হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তত 50 লাখ লোক সমাবেত হবে তাদের এই আয়োজনে। এবং তারেক রহমানকে ঘিরে যে চাতক পাখির মতো অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। যতই সময় গড়াচ্ছে এবং যতই 25 তারিখের সময় সামনে আসছে ততই তাদের যেন অপেক্ষার বাত আরও কমতে শুরু করেছে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং সেই অপেক্ষা যেন শেষ হতে যাচ্ছে। এবং এখন এই মুহূর্তে দলীয় ব্যানার, তারেক রহমান, জিয়াউর রহমান, বেগম জিয়া তাদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে তারা একটু পরপরই এই সংবর্ধনা স্থলের চারপাশেই ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন। এবং যারা নতুন এসে যোগ দিচ্ছেন তারা সেই উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করছেন। দলীয় ব্যানারের পাশাপাশি, দলীয় পতাকার পাশাপাশি দেশের পতাকা নিয়েও তারা হাজির হয়েছেন এই সভাস্থলে। এবং তারা বলছেন যে দীর্ঘদিনের যে একটি প্রতীক্ষা এবং তাদের যে সংশয় এবং রাজনীতির অঙ্গনে যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল, সেই শঙ্কা কালো মেঘ সব কিছু কাটতে শুরু করেছে। এবং আগামীকালকে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য থেকে একটি উজ্জ্বল আকাশ দেখতে পাবে দেশের রাজনীতিতে বাংলাদেশ। এবং সেই বাংলাদেশের প্রত্যাশাই অনেক দিন পর্যন্ত ছিল এই মানুষ। এবং দীর্ঘদিনের সেই প্রতীক্ষার অবসান ঘটার মধ্য থেকে রাজনৈতিক অঙ্গনেও তাদের প্রতীক্ষার অবসান ঘটবে এবং আগামী নির্বাচনে বিএনপি তাদের প্রত্যাশিত ফলাফল পাবে এবং আগামী সংসদে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। কর্মীদের এমন প্রত্যাশাই তারা এখানে জানান দিচ্ছেন যে আগামী নির্বাচনের একটি পরিবেশ এবং আগামী নির্বাচনের তাদের যে জানান দেওয়ার, সেই জানান দেওয়াও কিন্তু এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য থেকে বলা হচ্ছে। এবং কর্মীদের এই উচ্ছ্বাস উদ্দীপনা আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। এবং এই উৎসাহ উদ্দীপনার মধ্য থেকে বিএনপি তাদের যে ঘর গোছানো এবং তাদের যে আপন ঘরের যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং দ্যুতি ছড়ানো সবকিছুই যেন এই তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য থেকে সবকিছু তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তো এই ছিল এখন পর্যন্ত সংবর্ধনা স্থল থেকে সবশেষ তথ্য। 300 ফিট থেকে তারেক রহমানকে সংবর্ধনা অনুষ্ঠানের সবশেষ খবর জানাচ্ছিলেন সানবীর রূপল। এবার বাণিজ্যের খবর। দেশে প্রত্যক্ষ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এফডিআই কমছে। কারণ হিসাবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে বিডা। সংস্থাটি বলছে
বিনিয়োগ আকর্ষণে যে প্রচারণা চালানো হচ্ছে বিশ্বব্যাপী এর সুফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যবসায়িক খরচ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী কর কাঠামো নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থ বছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। আমাদের ব্র্যান্ড ইমেজটা আসলে গ্লোবালি আমি বলবো এখনো নেগেটিভের দিকে, নেতিবাচকের দিকে। এটাকে পজিটিভে করতে আসলে আমাদের বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য পোটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো, একটা কমিউনিকেশন মেনটেন করবো, যাতে করে আসলে এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক, 24 মাস হোক মাসে কনভার্ট হবে। তখন আমার মনে হয় আপনারা দেখবেন গ্রিনফিল্ড লিকুইডিটিতে একটি পজিটিভ আরও গ্রোথ আসবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের ইনভেস্টমেন্টটা শুধুমাত্র এই লাস্ট বছরে না, গত 2021 সাল থেকে কিন্তু এফডিআইটা ক্রমাগত কমতেছে। ফরেন ইনভেস্টররা যে জিনিসটা সবচেয়ে বেশি তারা অপছন্দ করে সেটা হলো নীতির ক্ষেত্রে যদি আপনার আনসার্টেনিটি থাকে। এবং সমস্যা হচ্ছে একটা ইন্ট্রিম গভর্নমেন্ট, এখন আমাদের ট্যাক্স পলিসি আছে, আমাদের ইনভেস্টমেন্ট পলিসি আছে, ওভারঅল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা আছে এটা ওনারা সার্টেন না আগামী দিনগুলোতে এটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে কিনা, যার কারণে ফরেন ইনভেস্টর আসলে ওয়েট করছে। এফডিআই বাড়াতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ব্যবসার পরিবেশের উন্নতি এবং নীতির স্থিতিশীলতা থাকলে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। দেশের আর্থ রাজনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজরি। স্যার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা এফডিআই নিয়ে প্রতিবেদনটি দেখছিলাম। নানা কারণে তারা বলছেন, সব পক্ষে বলছেন কমছে। স্যার, আপনার কাছে কি মনে হয় এফডিআই কেন কমছে? দেখুন, একটা জিনিস হচ্ছে যে দেশে বিনিয়োগ, সেটা দেশি অথবা বিদেশি যে বিনিয়োগই হোক না কেন, এটা কিন্তু নির্ভর করে বিনিয়োগের পরিস্থিতি যে তারা কিভাবে বিবেচনা করছেন, অর্থাৎ একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে কিনা তার উপরে কিন্তু নির্ভর করে যে সেই বিনিয়োগকারী বা উদ্যোক্তা যিনি বিনিয়োগ করতে আগ্রহী হবেন তিনি আগ্রহী হবেন কিনা। আপনি বর্তমান পরিস্থিতিতে যদি দেখেন তাহলে কিন্তু আমাদের দেশে দেশীয় বিনিয়োগকারীরা, উদ্যোক্তারাই কিন্তু বিনিয়োগ করতে খুব একটা আগ্রহী নয়। তার অনেকগুলো কারণ রয়েছে, যেমন বর্তমান অর্থনৈতিক যে পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বিনিয়োগ করার পরিবেশটা কিন্তু নেই। কাজেই যতক্ষণ পর্যন্ত এই বিনিয়োগের পরিবেশটা না ফিরে আসবে, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বিনিয়োগকারী, সেটা দেশীয় বা বিদেশি যে বিনিয়োগকারী হোক কেন, তারা কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবেন না। এটাই বাস্তবতা। এখন আপনি যদি দেখেন যে এই যে বিনিয়োগের পরিবেশের কথা যেটা আমরা বলছি, এটা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। এটা যেমন রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, তার সঙ্গে সঙ্গে অর্থনীতির কি পরিস্থিতি, অর্থনৈতিক নীতিগুলো কিরকম এবং সেগুলো বিনিয়োগ বান্ধব কিনা, এবং যে সামগ্রিক যে বিনিয়োগের পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু এই সবকিছুর উপরে নির্ভর করে। কাজেই যতক্ষণ পর্যন্ত না আমরা এই সবকিছু পরিবেশ মিলিয়ে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ
সৃষ্টি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শুধু যেটা বলছেন যে বিদেশি বিনিয়োগকারী যারা, অর্থাৎ প্রত্যক্ষ বিনিয়োগ, যেটা আমরাকে এফডিআই বলি, যেটাকে সহজ কথায়, এই এফডিআই কিন্তু এখন কমছে এবং এটা কমবে, এবং যতক্ষণ পর্যন্ত না বিনিয়োগের পরিবেশটা বিনিয়োগকারীদের চোখে মনে হবে যে না, বাংলাদেশে একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে, জি স্যার। যেখানটায় তারা বিনিয়োগ করতে আগ্রহী হবে। স্যার কাজেই এটা না হলে কিন্তু কখনোই এটা বিনিয়োগ, স্যার সত্যিকার অর্থে বিনিয়োগটা জি আসবে না। স্যার, এই যে সামনে নির্বাচন এবং বিনিয়োগের সাথে নির্বাচনের কথা বারে বারে উঠে আসছে স্যার, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হচ্ছে, যেটি আমাদের, এই নির্বাচনের পরে পরিবেশটা কি স্যার ফিরবে বলে বা ভরসা কি পাবে বিনিয়োগকারীরা? এখন এইগুলো কিন্তু অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে। যেমন সত্যিকার অর্থে একটা যদি গ্রহণযোগ্য এবং নির্বাচন হয় এবং যারা ক্ষমতায় আসবেন, তখন সেই যারা নতুন নির্বাচিত সরকার আসবেন, তারা কি ধরনের নীতিগুলো নিচ্ছেন এবং কিভাবে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতা তারা এনশিওর করতে কতটুকু সক্ষম হচ্ছেন, তার উপরে কিন্তু নির্ভর করবে যে বিনিয়োগ পরিবেশটা উন্নত হবে কিনা। জি স্যার। কাজে এই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হবে যে অবশ্যই একটা বর্তমান পরিস্থিতিতে একটা নির্বাচিত সরকার আসার পরেই একমাত্র রাজনৈতিক বা সামাজিক বা অন্যান্য স্থিরতা এটা সম্ভবপর হতে পারে। স্যার এখন সেটা নির্ভর করছে তারা কতটুকু তারা জি সফলতা অর্জন করবে, জি স্যার। তার উপরে নির্ভর জি করবে। স্যার, রাজনৈতিক সরকার আসার পরেও যদি স্যার এই যে চলমান নানা সময় বিনিয়োগকারীরা বলছেন কাস্টমস জটিলতা, পণ্য বিলম্বে, পণ্য খালাসে বিলম্ব, এই ব্যাপারগুলো তো স্যার থেকেই যায়, সেটির ব্যাপারেও কাজ করা দরকার বলে কি স্যার আপনার মনে হয়? অবশ্যই একটা জিনিস হচ্ছে কি, আপনি দেখেন যে আমরা অতীতে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এই যে ওয়ান স্টপ সার্ভিস, এই ধরনের জটিলতা দূর করার কথা বারবার বলা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু আমরা দেখিনি। বিনিয়োগকারীরা সবসময় কিন্তু অভিযোগ করে আসছেন, শুধু বিদেশি বিনিয়োগকারী বলুন কেন, আপনি দেশি বিনিয়োগকারীরাও কিন্তু একই ধরনের জটিলতার কথা বলছেন। অর্থাৎ বাস্তবে এই জটিলতা কিন্তু দূর করা সম্ভবপর হয়নি। কাজেই মূল কথাটা হচ্ছে যে এই বিনিয়োগের পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব করার জন্য আমাদের এই যে কারণগুলো যেগুলো বর্তমান, এই কারণগুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে এবং সঠিকভাবে নীতি গ্রহণ এবং যে ব্যবস্থাগুলো নিতে হবে যাতে এই দুর্ভোগগুলো না থাকে বিনিয়োগকারীদের। জি স্যার, আপনি একমাত্র ওয়ান স্টপ তাহলেই সার্ভিসের কথা সম্ভব। বলছিলেন স্যার। ওয়ান স্টপ সার্ভিসের কথা আমরা বেশ কিছু অর্থনীতিবিদদের কাছেও শুনেছি। ওয়ান স্টপ সার্ভিস সবচেয়ে প্রয়োজনীয় জ্বালানি, বিদ্যুৎ এর ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে চালু করার বিষয়ে কার্যকর তেমন একটা প্রভাব দেখা যায় না এই বিডার যে কার্যক্রম। স্যার, আপনার কাছে কি মনে হয় এই দুইটা খাত কি বেশি গুরুত্বপূর্ণ কিনা ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে? অবশ্যই একটা জিনিস হচ্ছে যে আপনি যে বিদেশি বিনিয়োগ করে আসবেন, এখানে বিনিয়োগ করবেন, তারা তো চাইবেন যে এই যে জ্বালানি নিরাপত্তা, অর্থাৎ তারা যেটা চাইবেন জ্বালানি নিরাপত্তাটা আছে কিনা, সহজলভ্য কিনা, এটা পাওয়াতে কোনো অসুবিধা কিনা আছে, অর্থাৎ অন্যান্য যে এই বিনিয়োগ করার জন্য যে সাপোর্টিং সার্ভিসগুলো দরকার, এই সাপোর্টিং সার্ভিসগুলো যদি সহজলভ্য না হয় তাহলে তো তারা এটা আগ্রহ পান। কারণ একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বিদেশি বিনিয়োগকারী কিন্তু তাদের বিনিয়োগ করার অনেক ক্ষেত্র রয়েছে, শুধুমাত্র বাংলাদেশ তো নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই তারা বিনিয়োগ করতে পারেন। কাজেই তারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশের এই যে সুবিধাগুলো বা যে সহায়তাগুলো দরকার, এটা বাংলাদেশ কতটা সহজভাবে দিচ্ছে বা অন্যখানে এর চেয়ে সহজভাবে পাওয়া যায় কিনা। কাজে আমাদেরকে তো এই জিনিসগুলো এনশিওর করতে হবে, কাগজে কলমে বললে তো হবে না। শুধুমাত্র বাইরে গিয়ে আমরা রোড শো করলাম, করে বললাম যে বাংলাদেশ বিনিয়োগ এর সবচেয়ে ভালো ক্ষেত্র, এতে তো বাস্তব পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। জি স্যার। স্যার, একটা ব্যাপার একটু উল্লেখ করার মতনই যে নতুন বিনিয়োগ না আসলেও স্যার যারা এখানে বিনিয়োগ আগে করেছেন তারা পুনর্বিনিয়োগ কিন্তু করছেন, সেটি কি একটু আশার বাণী স্যার আমাদের জন্য? অবশ্যই এখন একটা জিনিস হচ্ছে তারা তো এদেশে বিনিয়োগ করে ফেলেছেন, হ্যাঁ তাই না? কাজেই তারা একটা বাধ্যবাধকতার মধ্যে আছেন যে এই পুনঃবিনিয়োগ করে, অবশ্যই তারা পুনঃবিনিয়োগ করে অনেক ক্ষেত্রে তারা এই জটিলতাগুলো থাকা সত্ত্বেও তারা পুনঃবিনিয়োগ করতে বাধ্য হচ্ছেন, কারণ তারা তো এখানে একটা বিনিয়োগ করেছেন। কাজেই আজকে ইচ্ছা করলেই তো এই বিনিয়োগ থেকে তারা বেরিয়ে যেতে পারেন না। কাজেই
তারা অনেক সময় সেটা বাধ্য হয়েই তাদেরকে থাকতে হয়। তবে আমাদের সামনে যেটা বড় কথা হচ্ছে যে আমাদের এখানে আসলে তো বিদেশি বিনিয়োগ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আপনি ভিয়েতনামের কথা বলেন বা অন্য যে কোনো দেশের কথাই বলেন, তাদের এখানে কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি। কাজেই আমরা কিন্তু সত্যিকার অর্থে আমরা বিদেশি বিনিয়োগ তেমন ভাবে আকৃষ্ট করতে পারিনি। কাজেই এখানে কিন্তু আমাদের যথেষ্ট ব্যর্থতা রয়ে গেছে। জি। কাজেই আমরা আগে নিজেদের এই বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ যদি ঘরের মধ্যে না সৃষ্টি করতে পারি, দেশের মধ্যে না সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু এই বিদেশি বিনিয়োগ আমরা কখনোই সঠিকভাবে যে পরিমাণে প্রয়োজন আমরা আকৃষ্ট করতে সক্ষম হব না। জি স্যার, ও সেই পরিস্থিতিটা তৈরি হোক, ততক্ষণ পর্যন্ত আমরা আশা থাকি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এফডিএ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরি। এবার বন্দর বাণিজ্যের খবর। বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রেনে ভারতে পণ্য রফতানির সিদ্ধান্ত হলেও 4 বছরেও তা কার্যকর হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। একটি সময় ছিল বেনাপোল বন্দর কেবলমাত্র আমদানি বাণিজ্যের উপর নির্ভরশীল ছিল, তবে সময়ের ব্যবধানে আজ সেই প্রেক্ষাপট ভিন্ন। অর্থাৎ বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো এবং দামের সাশ্রয় হয় দিন দিন চাহিদা বাড়ছে ভারতে। বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত পণ্য ভারতে রপ্তানি হয়, এই সমস্ত রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে শিল্প কারখানার কাঁচামাল, কেমিক্যাল, বিভিন্ন প্রকারের মাছ, ওয়ালটন সামগ্রী, সুপারি সহ প্রায় শতাধিক ধরনের পণ্য। তবে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে রয়ে গেছে নানান প্রতিবন্ধকতা। অর্থাৎ ভারতের পেট্রাপোল অংশে বাংলাদেশি রপ্তানিবাহী ট্রাক নিরাপত্তার নামে দীর্ঘক্ষণ তল্লাশি, এবং যখন রপ্তানি পরিমাণ বাড়ে তখন পণ্য জটের কারণে দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হয় বেনাপোল বন্দরের ট্রাক নিয়ে। এই অবস্থা থেকে উত্তরণে আমরা দেখতে পেয়েছি 2021 সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রেলে পণ্য রপ্তানির অনুমতি দেয়। তবে এই অনুমতি দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন ভারত থেকে একই সাথে রেল এবং সড়ক পথে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য হয়। যে সমস্ত পণ্য রেলে বাংলাদেশে আমদানি হয়, আমদানিকৃত পণ্য খালাসের পর এই সমস্ত রেল খালি ভারতে ফিরে যায়। যদি রেলে পণ্য রপ্তানির সুযোগ হয় তাহলে মাত্র 4 ঘন্টায় একটি পণ্যবাহী রেল বেনাপোল বন্দর থেকে কলকাতা শহরে পৌঁছানো সম্ভব। এতে যেমন দ্রুত রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ হবে, তেমনি কিন্তু রপ্তানি বাণিজ্যে খরচ কমে আসবে। আমরা কথা বলেছি রেল কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন রেলে পণ্য রপ্তানির বিষয়ে তারা ভারতের সাথে আলোচনা করছেন। তারা আশা করছেন দ্রুত রেলে পণ্য রপ্তানি সম্ভব হবে। আপনি জানেন দেশে চলমান 16টি স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে এই বেনাপোল বন্দর দিয়ে। কারণ বেনাপোল বন্দর থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 84 কিলোমিটার। ফলে খুব অল্প সময়ে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। আমরা দেখতে পেয়েছি নানান প্রতিবন্ধকতার কারণে কিন্তু 2025-26 অর্থ বছরের চাইতে 2024-25 অর্থ বছরে এসে রপ্তানির পরিমাণ কিন্তু প্রায় 1,15,815 মেট্রিক টন কমে এসেছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে নানান সমস্যার কারণে যে রপ্তানি বাণিজ্য রেলে চালু হচ্ছে না তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দর থেকে। নতুন কোনো কোম্পানি আসেনি, বরং বন্ধ হয়েছে 5 ব্যাংকের লেনদেন। 15টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশ দেওয়ার 5 মাস পরও দৃশ্যমান হয়নি কোনো উদ্যোগ। টাস্কফোর্স প্রতিবেদন জমা দিলেও আস্থার দোলাচল কাটেনি বিনিয়োগকারীদের। এভাবেই 2025 সালের শেষ করছে দেশের পুঁজিবাজার। সূচকের সামান্য উত্থান, বাজার মূলধন বৃদ্ধি আর দৈনিক লেনদেন পতনের মধ্য দিয়ে 2025 সাল শুরু করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ।
অর্থনীতির বড় এই অংশীদারের সর্বনিম্ন দৈনিক লেনদেন 224 কোটি 50 লাখ টাকায় নামে 4 জুনে, যা গেল বছরের 24 জুলাইয়ের পর সর্বনিম্ন। ওই দিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 159 কোটি 38 লাখ টাকার শেয়ার। চলতি বছরের 22 ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ 1441 কোটি 90 লাখ টাকা দৈনিক লেনদেন হয় 7 সেপ্টেম্বর। 6,63,905 কোটি 32 লাখ টাকা বাজার মূলধন নিয়ে বছর শুরু করা ঢাকার পুঁজিবাজারে 8 সেপ্টেম্বর হয় সর্বোচ্চ 7,31,053 কোটি 38 লাখ টাকা। অথচ গত বছরের 17 জানুয়ারি এর আকার ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাসের সর্বোচ্চ 7,088 কোটি 449 কোটি 30 লাখ টাকা। সর্বনিম্ন বাজার মূলধন নামে 28 মে 6,41,991 কোটি 59 লাখ টাকায়। প্রধান সূচক সর্বনিম্ন 4,615.40 পয়েন্টে নামে 28 মে। 7 সেপ্টেম্বর ওঠে সর্বোচ্চ 5,636.15 পয়েন্টে। দৈনিক 1,000 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে 15 কার্যদিবসে, আর 24 দিন হয়েছে 200 কোটি টাকার কম। মার্জিন ঋণ পেতে ন্যূনতম 10 লাখ টাকার বিনিয়োগ আর 6 মাসের অভিজ্ঞতা থাকার বাধ্যবাধকতা রেখে পুঁজিবাজারের মার্জিন ঋণ আইন সংস্কারে চূড়ান্ত সুপারিশ এপ্রিলে বিএসইসিতে জমা দেয় পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 15টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় আগস্টের শুরুতে। চূড়ান্তভাবে একীকরণের পরদিন 6 নভেম্বর বন্ধ হয়ে যায় আলোচিত 5 ব্যাংকের শেয়ার বাজারের লেনদেন। তালিকাভুক্ত হয়নি নতুন কোনো প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো আজকের পুঁজিবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আজকে যেটি দেখা যাচ্ছে, সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় দিয়ে আসলে ডিএসসির লেনদেন চলছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, ডিএসসি এক্স অর্থাৎ প্রধান সূচকের ক্ষেত্রে এখন পর্যন্ত 20.49 পয়েন্ট বেড়ে 4,881.12 পয়েন্টে অবস্থান করছে প্রধান সূচক, এবং ডিএসসি সরিয়া সূচক সেটির ক্ষেত্রেও 5.65 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 1008.23 পয়েন্ট, এবং বাছাই সূচকও একই ধরনের চিত্র অনেকটা দেখা গেছে, কারণ এই সূচকেও 5.81 পয়েন্ট বেড়েছে এবং যেটি অবস্থান করছে 1878.99 পয়েন্টে। এবং এই যে সূচকের অবস্থা এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 98 কোটি টাকা, এবং সেক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানের লেনদেনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 226টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 58টির, আর অপরিবর্তিত রয়েছে 91টি প্রতিষ্ঠানের শেয়ার। এবং যদি একটু আজকের এখন পর্যন্ত এই 1 ঘন্টা 30 মিনিটের সময়ের লেনদেনের পরিস্থিতি সূচকের পরিবর্তন আমরা দেখাই, সকাল 10টায় 4,860 পয়েন্ট থেকে শুরু করে সেটি 10:30 নাগাদ কিছুটা কমলো, তারপর থেকে আমরা দেখছি প্রধান সূচকের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে। আর গতকালকের যে পরিস্থিতির লেনদেন সেটি কিন্তু মিশ্র প্রবণতার মধ্য দিয়ে গতকালকে লেনদেন হয়েছিল, এবং মোট লেনদেন হয়েছিল 4,074 কোটি 14 লাখ টাকা। আমরা একটু আজকের শীর্ষ শেয়ার যারা আছে, প্রতিষ্ঠান আছে 20টি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শেয়ার বিক্রি হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। তারা এখন পর্যন্ত 2 কোটি টাকা শেয়ার বিক্রি করেছে। তাদের প্রত্যেকটি শেয়ারের এই মুহূর্তে দাম পড়ছে 112 টাকা 50 পয়সা, যেটি আসলে আজকের দিনে সবচেয়ে কম নেমেছিল 110 টাকায়, এবং গতকালকে তারা এই শেয়ারের দাম 111 টাকা 40 পয়সায় শেষ করেছিল। এবং আমরা এরপরের অবস্থানে দেখতে পাচ্ছি স্থায়ীহাম কটন, তারা আসলে 19 টাকা 80 পয়সায় প্রতিটি শেয়ার বিক্রি করছে, এবং সেটি আসলে আজকের দিনে সর্বোচ্চ। গতকালকে তারা আসলে 19 টাকা 60 পয়সায় এই শেয়ার বিক্রি শেষ করেছিল। এবং এরপরে রহিমা ফুডের কথা আমরা দেখতে পাচ্ছি 152 টাকা 80 পয়সায় তারা শেয়ার বিক্রি করছে, এবং এরপরে মন্য মিলসের কথা 382 টাকা তাদের শেয়ার প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে, এবং সিমটেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা 22 টাকা 40 পয়সায় তাদের শেয়ার প্রতিটি শেয়ার বিক্রি করছে এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে শেয়ার বাজারের সবশেষ এখনকার পর্যন্ত। রাজস্ব আদায়ে চরম হিমশিম খাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে 9% প্রবৃদ্ধি হলেও পিছিয়ে রয়েছে লক্ষ্যমাত্রা অর্জনে। সার্ভার জটিলতা সহ চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধান হলে বাকি 7 মাসে 70,000 কোটি টাকা আদায় সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ইতিহাসে প্রথমবারের মতো 1 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে অর্থবছর শুরু করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। নভেম্বর পর্যন্ত 31,602 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। শতকরা হিসাবে যেটি 9% মতো প্রবৃদ্ধি আছে আমাদের। এই মুহূর্তে আমদানি বেশি হচ্ছে আমাদের ভোগ্যপণ্য, যেহেতু রমজান সামনে রেখে যেমন তুলনামূলক ভোগ্যপণ্য আমদানি বেড়েছে, তেমনি জ্বালানি তেল ও শিল্পের কাঁচামাল আমদানি হচ্ছে বেশি। তবে রাজস্ব আয় বাড়াতে আমদানি পণ্য ছাড়করণে দীর্ঘসূত্রিতার অবসান চান ব্যবসায়ীরা। এফিসিয়েন্সিটা যদি আমি বাড়াতে পারি তাহলে এখানে রাজস্ব কালেকশন কিছুটা বাড়তে পারে এবং আমরা যদি হয়রানি না শিকার হই। একদিকে জাতীয় রাজস্ব বোর্ডের লাখো কোটি টাকা আদায়ের চাপ, অন্যদিকে ঘন ঘন সার্ভার ডাউন অনেকটা ভাবিয়ে তুলেছে শুল্ক কর্মকর্তাদের। তার সঙ্গে রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যের নানামুখী জটিলতা। এটা যদি আমরা ওয়ান স্টপ সার্ভিস হতো, জায়গায় জায়গায় যে বিড়ম্বনা হচ্ছে এই বিড়ম্বনাগুলো যদি সমাধান হয়ে যায়, আমরা আশা করছি কাস্টমসের এই টার্গেট ফুলফিল হবে ইনশাআল্লাহ। আমদানির পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে এবং শুল্কায়নযোগ্য মূল্য যেটা সেটাও বেড়েছে। 2024-25 অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 76,142 কোটি টাকা। কাস্টম কর্মকর্তারা আশা করছেন জটিলতা নিরসন করে সে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আগামী 7 মাসে। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে কমল দে, সময় সংবাদ। সর্বোচ্চ দামের রেকর্ড গড়ার পর দিনই দেশের বাজারে 1 ভরি স্বর্ণের দাম আরও 4,200 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন মূল্য তালিকায় 22 ক্যারেটের 1 ভরির দাম হয়েছে 2,26,282 টাকা, 21 ক্যারেটের ভরি 2,16,017 টাকা, 18 ক্যারেট 1,85,166 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,54,315 টাকা। স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম 5,132 টাকা। নাটোরের নলডাঙ্গায় টিএসপি সারের তীব্র সংকটে চাষিরা। ডিলাররা বলছেন পর্যাপ্ত যোগান নেই তাদের কাছেও। এমন বাস্তবতায় শঙ্কার কোনো কারণ নেই বলছে স্থানীয় কৃষি বিভাগ। ডিএপি সার ব্যবহারের পরামর্শ তাদের। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। পেঁয়াজ, রসুন রোপণ সহ বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত নাটোরের হালতি বিল অধ্যুষিত নলডাঙ্গা উপজেলার কৃষকরা। তবে জমির উর্বরতা বাড়াতে দরকারি টিএসপি সার পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। স্থানীয় ডিলারের কাছে না পেয়ে অন্য জেলা থেকে বেশি দামে এই সার সংগ্রহ করছেন কৃষকরা। অনেকে আবার টিএসপি ছাড়াই জমি প্রস্তুত করে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে ভুগছেন শঙ্কায়। গোডাউন আছে, তারপরেও গোডাউন থেকে আমাদের দিচ্ছে না, সারের দাম বেশি ধরছে। হয়তো সার তো আমরা লওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না, খুব আবার আবাদ হচ্ছে না, আমরা কৃষক মরে তো শেষ। ডিলাররা বলছেন বরাদ্দ কম হওয়ায় 6 ডিসেম্বরের মধ্যে টিএসপি সার শেষ হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে নিয়ে ফেলা হয়েছে, টিএসপি সার পাওয়া যাচ্ছে না এলাকায়। পরবর্তী যদি কোনো উপবরাদ্দ হয় বা বরাদ্দ হয় আমরা আশা মাত্রই আমরা দিব। কৃষি বিভাগ বলছে টিএসপির চেয়ে ডিএপি সারের বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। ডিএপির কার্যক্ষমতা বেশি হওয়ায় এই সার ব্যবহারের পরামর্শ কৃষি কর্মকর্তার। ডিএপি সার অবশ্যই টিএসপির চেয়ে অনেক ভালো এবং একটি কৃষকের জন্য একটি লাভজনক সার, যার কারণে সরকার থেকে কিন্তু ডিএপি বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, তুলনামূলকভাবে টিএসপি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। হালতি বিল অধ্যুষিত নলডাঙ্গা উপজেলায় 14,879 হেক্টর জমিতে আবাদ হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের মাম বেবি ডায়াপার শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন মায়ের পাশে বেবির যত্নে। শিশুর প্রথম দিনগুলোতে মায়ের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকে আয়োজন করা হয়েছে এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। হাসপাতালগুলোতে নতুন মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্পেশাল গিফট কার্ড, সচেতনতামূলক কার্ড, পাশাপাশি থাকছে সারপ্রাইজিং গুডি ব্যাগ ও মাম বেবি ডায়াপার। এছাড়াও আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেডের পক্ষ থেকে প্রতিটি হাসপাতালে উপহার হিসেবে দেওয়া হচ্ছে 2টি করে মাম ব্র্যান্ডের বেবি ট্রলি ও স্পেশাল গুডি ব্যাগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশের নিম্ন আয়ের যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও প্রান্তিক নারী উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা দিতে
আরও 15,07,50,000 ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির ঢাকা কার্যালয়। রিকভারি অ্যান্ড অ্যাডভান্স অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইজ প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হয়েছে। এ নিয়ে এই প্রকল্পের অর্থায়ন দাঁড়ালো 35,07,50,000 ডলারে। প্রাথমিক পর্যায়ে 2,33,000 জন এই অর্থায়নের সুবিধা পেয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আরও 1,76,000 জন এবার সুবিধা পাবেন। 2021 সালে শুরু হওয়া এই রেইজ প্রকল্পের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত 50,000 ক্ষুদ্র উদ্যোক্তাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা হয়েছে। এছাড়া দেশে ফেরা 2,50,000 প্রবাসী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ধারণায় রেইজ প্রকল্পের সুবিধা পেয়েছেন 1,22,000 জন। ভারতের বার্ষিক চালের মজুত রেকর্ড প্রায় 12% বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে কমছে দানাদার এই খাদ্যপণ্যের দাম। এদিকে কৃষ্ণসাগর দিয়ে শস্য রফতানি নিয়ে উদ্বেগ বাড়ায় ফের দাম বাড়ছে গমের। চাহিদা মতো যোগান না থাকায় বাড়ছে বার্লি ও ভুট্টার দাম। এশিয়ার প্রধান রপ্তানিকারক দেশ ভারতের বার্ষিক চালের মজুত রেকর্ড প্রায় 12% বেড়েছে। এতে চলতি বছরে খাদ্যপণ্যের দাম 30% পর্যন্ত পড়ে গেছে। বর্তমানে প্রতি 100 পাউন্ড বা প্রায় 45.5 কেজি চালের দাম পড়ছে $9.81। মাস ব্যবধানে দাম কমেছে প্রায় 3.5%। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানি নিয়ে উদ্বেগ বিরাজ করায় ফের বাড়ছে গমের দাম। সপ্তাহ ব্যবধানে দাম 2.88% বেড়ে প্রতি বুশেলের দাম দাঁড়িয়েছে $520। তবে মাস ব্যবধানে দানাদার খাদ্যের দাম কমেছে 1.22%। আর চলতি বছর এখন পর্যন্ত দাম কমেছে 5.5%। চাহিদা বেশি থাকে বিশ্ববাজারে বাড়ছে বার্লির দামও। সপ্তাহ ব্যবধানে 0.20% বেড়ে প্রতি টনের দাম দাঁড়িয়েছে $25। তবে এই খাদ্যপণ্যের দাম মাস ব্যবধানে কমেছে 0.58% আর চলতি বছর এখন পর্যন্ত কমেছে 5.30%। চাহিদার তুলনায় যোগান কম থাকে বৈশ্বিক বাজারে ঊর্ধ্বমুখী ভুট্টার দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি বুশেলের দাম 1.83% বেড়ে $848.53 দাঁড়িয়েছে। মাস ব্যবধানেও দাম বেড়েছে প্রায় 6%। তবে চলতি বছর এই খাদ্যপণ্যের দাম কমেছে 2.17%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমছে বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ বলছে বিডা। সুদিন ফিরতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 বছর। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের তাগিদ। আস্থার দোলাচলে বছর পার করছে দেশের শেয়ার বাজার। আসেনি নতুন কোম্পানি, বন্ধ 5 ব্যাংকের লেনদেন। বাস্তবায়ন হয়নি 15টি কোম্পানি তালিকাভুক্তির সরকারের নির্দেশ। এবং রাজস্ব আদায় হিমশিম খাচ্ছে চট্টগ্রাম কাস্টমস। 5 মাসে আহরণ 31,600 কোটি টাকা। 9% প্রবৃদ্ধি হলেও পিছিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে। সার্ভার জটিলতা দূর করার তাগিদ। এই ছিল সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।